নায়িকা হলে যে একটা সম্মানের জায়গায় যেতে পারবো, আমাকে দেশবাসী অন্যভাবে দেখবে, আর ওই যে অঞ্জু ঘোষ হব, হ্যাঁ এগুলো না মানে মোটামুটি আমি ভুলে গিয়েছিলাম। এটা হয়তো জানতোও না কেউ যে বাংলাদেশে একটা নাসরিন নামে দিলদারের একটা নায়িকা আছে জুটি, এটা হয়তো জানতো না। 2-4টা ছবি করে হয়তো আমি কারো ঘরের বউ হয়ে যেতাম, আজকে নাসরিন হিসাবে যে আজকে এখানে কথা বলছি সেটা হয়তো বলতে পারতাম না। কবরী আপা আমাকে বারবার কাছে নিয়ে আসছিল, কাছে বসিয়েছিল, কাছে আমার ড্রেস দেখছিল। আপনি দেখবেন ওই ছবিতে কিন্তু একটু আছে তুষার ভাইয়ের সাথে, তারপরে কিন্তু আমি নেই। যে আমি যখন শুটিংটা শেষ করে আসলাম, মতিন ভাই বললো কালকে তোর আসতে হবে না। আমি বললাম কেন মতিন ভাই, এত কথা বলিস কেন, এত প্রশ্ন করিস কেন? আচ্ছা, আমার বোঝা হয়ে গিয়েছিল। বললাম যে 6 মাস ঘরে থাকবো, এই ধরনের মানে একদিন মিস করবো না এফডিসিতে আসা। আর গার্জিয়ান ছিল না, সবকিছু মিলিয়ে বুঝে উঠতে পারি। আচ্ছা ঠিক আছে, ওই বলে গিয়েছি, এরপরে আবার পরের দিনই এসেছি। তো এরকম কয়েকদিন পরে, আর তখন কিন্তু তাদের রানিং একটা শুটিং থাকতো। একদিন হাসান ভাই, ক্যামেরাম্যান হাসান ভাই দেখে বলে কি তোর ভাগ্যটা তুই খেলি? আচ্ছা কেন? বলে 6টা মাস ঘরে থাকলে কি হতো, তো জীবনটা পাল্টে যেত। এই যে ঘুরিস ফিরিস কয় টাকা পাস, তোদেরকে তো মানে পরে আর নায়িকা নিবে না, আর এই চেহারাটা থাকবে না, তুই নায়িকা হলে ভালো হতো। তো আসলে কি আমাকে অনেক বুঝাতো, কিন্তু আমি না ওই যে বললাম যে বুঝতাম না। ওই আড্ডা মারাটা, প্রতিদিন এফডিসি আসাটাই আমার কাছে বিশাল ব্যাপার ছিল। কিন্তু নায়িকা হলে যে একটা সম্মানের জায়গায় যেতে পারবো, আমাকে দেশবাসী অন্যভাবে দেখবে, আর ওই যে অঞ্জু ঘোষ হব, হ্যাঁ এগুলো না মানে মোটামুটি আমি ভুলে গিয়েছিলাম। কারণ হয়েছে যে একটা নিঃসঙ্গ জীবন থেকে এসে এত আনন্দ পাচ্ছিলাম, সেটা আমার কাছে বিশাল ব্যাপার মনে হয়ে গিয়েছিল। আসলে কি তানভীর ভাই, আমি না বলে বুঝাতে পারবো না। আমার ওই বয়সটা না, আমি মানে এত কিছু চিন্তা করতে পারিনি। ওই চিন্তার বয়সটা আমার কিন্তু ছিল না। অনেকের একটা ধারণা থাকতে পারে এটা কি বলে, আসলে আমি এত ছোট বয়স থেকে দিলদার ভাইয়ের সাথে কাজ করতাম। দিলদার ভাই অলমোস্ট তখন 50-52 বছর, আমি তখন 13-14 বছরের একটা মেয়ে, তার সাথে কাজ করি। মানে ওই ক্যাটাগরিতে আমাকে হিসাব করে, চিন্তা করে। এর মধ্যেই আমাকে দিলদার ভাই দেখতো, ডাক দিত, যেতাম, সালাম দিতাম। ওই মর্জিনা আপু তার সাথে কাজ করতো নায়িকা হিসেবে, তো সবসময় এরকম সালাম দিয়ে সরে যেতাম, বুঝতাম না। তো ওর মধ্যে সে আমাকে হয়তো চুজ করে রেখেছিল যে এই মেয়েটা যদি আমার সাথে কমেডি নায়িকা হয় তাহলে ভালো হয়। আচ্ছা আচ্ছা। এর মধ্যে আমাদের যেটা এখন যে এফডিসি গেটটা, সেটার এই গেটের সামনেই একটা স্টেজ বানিয়েছিল। ছবিতে পাঁচমিশালি একটা গান ছিল ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে আমার। এটিএম ভাই ওই ছবিতে সম্ভবত ভিলেন কিংবা এই ধরনের একটা চরিত্র করেছে, সে অডিয়েন্সের এখানে বসা ছিল। তো ওই গানে আমি কাঞ্চন ভাইয়ের সাথে কাজ করেছি। ওর মধ্যে থেকে আমাকে এটিএম ভাই পছন্দ করেছিল, যে তখন একটা ছবি বানাচ্ছিল কাঞ্চন ভাই, ছবিতে নায়িকা লাগবে। তো ছবিতে নায়িকাটা দরকার ছিল তার আমিন খান ভাইয়ের সাথে। তো এটিএম ভাই বলল কি যে, তো এটিএম ভাই বলেছিল যে তুই নায়িকা খুঁজতেছিস, তো এই মেয়েটাই তো সুন্দর, এই মেয়েটাকেই নে না। তো তার কথা মতো কাঞ্চন ভাই আমাকে নিয়েছিল। কাঞ্চন ভাই তখন মগবাজার কাজী অফিসের গুলিতে থাকতো। তখন এটিএম ভাই আমাকে ডাকলো, আমি কাঞ্চন ভাইয়ের বাসায় যেতাম। 4 দিন গিয়েছিলাম, পরপর রিহার্সেল করতাম একটা রুমে। হ্যাঁ, তখন আমাকে তুই নায়িকা হবি। তখন এটিএম ভাই একটা রুমের মধ্যে আমাকে, ওখানে ভাবির ছবি, প্রত্যেকটা দেওয়ালে ভাবির ছবি লাগানো আছে। তো কাঞ্চন ভাই না, এটিএম ভাই আমাকে রিহার্সেল করাতো। তাই ওই রিহার্সেলের মধ্যে একদিন আমার মনে আছে, রোজার দিন ছিল, ইফতারের পরেই এটিএম ভাই চলে আসতো কাঞ্চন ভাইয়ের বাসায়, এসে আমাকে রিহার্সেল করাতে। এর মধ্যে মানে আয়ব বাচ্চি ভাই ঢুকেছিল তার বাসা ভাড়া নেওয়ার জন্য। তখন বলল কাঞ্চন ভাই আমি আয়ব বাচ্চি, আপনার বাসাটা দেখতে চাই। তখন বললো এটিএম তুই ঠিক আছে রিহার্সেল কর, আমি একটু যাচ্ছি ওনাকে দেখাতে। তো ওটুকু আমার মনে আছে। তো এর মধ্যে 4 দিন পরে দেখি আমাকে আর ডাকে না। তো আমি আমার মতো করে আবার সেই বান্ধবী, কলেজের মেয়ে, তারপরে এই ক্যারেক্টার এগুলোই করি। তো হঠাৎ করে এর মধ্যে আবার জড়িয়ে গেলাম, এর মধ্যে এই দিলদার ভাইয়ের সাথে 2-3টা ছবি করে ফেললাম। এর মধ্যে আমাদের সাথে আবার একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। মর্জিনা আপা সিনিয়র, দিলদার ভাইয়ের নায়িকা ছিলেন, একটা ভুল বোঝা হলো, মানে একজন আমি ইন করলে যেটা হয় আর কি, সেটাই হয়েছিল তার সাথে আমার। এর মধ্যে একদিন আমাকে এটিএম ভাই দেখলো, দেখে বলে কি আরে তুই
তুই এখানে কি করিস? আমি এই যে দিলদার ভাইয়ের সাথে, এর মধ্যে পিছনে দিলদার ভাই চলে এসছে। তারপরে আমার মনে আছে স্পষ্ট, এটিএম ভাই বলতেছে, দিলদার তুমি কাজটা ভালো করলে, এই মেয়েটার জীবনটা তুমি নষ্ট করে দিলা। তুমি না বললে মেয়েটা নাকি পাগল, মাথায় সিট আছে, এই জন্য তো কাঞ্চন মেয়েটাকে বাদ দিয়ে দিল, আমাকে কত কিছু বললো। হয়তো আমি যেটা পরে এটিএম ভাই আমাকে বলেছে যে আমার মাথায় প্রবলেম আছে, আমি ছবির শুটিংয়ে গিয়ে 3-4 দিন শুটিং করে আমি ছবির শুটিং ফাঁসিয়ে দিব। কাঞ্চন মানে দিলদার ভাই বলছে এটা সুন্দর, এই মেয়েটা যদি আমার সাথে কাজ করে তাহলে ভালো হয়। প্রত্যেকটা মানুষ কিন্তু নিজের স্বার্থটা দেখে, হ্যাঁ, আমি আমার স্বার্থটা দেখবো, সে তার স্বার্থটা দেখবে। তো এগুলো আমি আবার জানি না। ওদিন যদি এটিএম ভাই আমার সামনে এই কথাগুলো না বলতো দিলদার ভাইকে, তাহলে আমি নিজেও জানতাম না আজকে এই ঘটনা। তো ওই যে আমার সামনে এই কথাগুলো বলাতে কিন্তু আমি জানি ঘটনাটা। মানুষটা এই পৃথিবীতে নেই, হ্যাঁ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। হ্যাঁ, হয়তো এই দিলদার ভাই এই ডিসিশনের কারণেই হয়তো আজকে আমি নাসরিন, না হলে 1-2-4টা ছবি করে হয়তো আমি কারো, এটা হয়তো জানতো না কেউ যে বাংলাদেশে একটা নাসরিন নামে দিলদারের একটা নায়িকা আছে, জুটি, এটা হয়তো জানতো না। 2-4টা ছবি করে হয়তো আমি কারো ঘরের বউ হয়ে যেতাম। আজকে নাসরিন হিসাবে যে আজকে এখানে কথা বলছি, সেটা হয়তো বলতে পারতাম না। কথাগুলো অনেকটাই ভুলে গেছি। যেমন আমি প্রথমেতে বলতে চাই পূর্ণিমার কথাটা, পূর্ণিমা কিন্তু আমার সাথে কখনো কিছু করেনি। আমি বলেছিলাম যে ওই সময়টা ওকে দেখে যেরকম ওর চুল কার্লিং, হ্যাঁ, চোখটা কালো, মেকআপ ছাড়া গিয়েছিল, একটা চশমা পরে গিয়েছিল, ওকে দেখতে, হ্যাঁ, মানে এটা রাজ্জাক ভাইয়ের বাসায়, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা আউটডোর যাব হোতাপাড়া, তখন ওকে দেখে আমার ভালো লাগেনি। কার্লিং চুল টুল সবকিছু মিলে, তখন আমি বলতেছি এটা নায়িকা নিবে। আমি তাকিয়ে বলতেছি গায়ের রং ফর্সা কিন্তু চুল টুল কেমন, ওরে নায়িকা নিবেন কাঞ্চন এই রাজ্জাক ভাই? আচ্ছা আচ্ছা, মানে রাজ্জাক ভাইয়ের সাথে কথা বলার সাহসটা কেন হলো? রাজ্জাক ভাই আমাকে খুব আদর করতো, আচ্ছা আচ্ছা, খুবই আদর করতো। আমরা থাইল্যান্ডে ছিলাম, সবাই এনজয় করতো, আমি আমার রুমের মধ্যে থাকতাম। আমি আমেরিকাতে গিয়েছি, লন্ডনেতে গিয়েছি, অনেক দেশে গিয়েছি আমি শোর পারপাসে। আমি কিন্তু কখনো, তানভীর ভাই একটা কথা বলি, আমি কখনো এনজয় করিনি। এনজয় বলতে কখনো সবার সাথে ঘুরিনি, আনন্দ মজা এগুলো করিনি। অ্যান্ড্রু কিশোর দাও আমাকে বলেছে যে তুমি বের হও না কেন। তো রাজ্জাক ভাই থাইল্যান্ডে বলে, এই ডলি, ও ঘুরে না কেন, সবাই ঘুরে, ও ঘুরে না কেন, ঘরের মধ্যে থাকে। এটা না বুঝাতে পারেনি। ও কিন্তু আমার সাথে কোনো দিন, ও এত একটা সুইট একটা ভালো মানুষ, আই ডোন্ট নো। আর সবাই যেহেতু দেখেছে, ও তো অবশ্যই দেখেছে। এরপরেই কিন্তু ওর সাথে আমার কখনো সুযোগ হয়নি। ওকে আমি বলবো যে, আর আমার বিশ্বাস ও খুব ট্যালেন্ট একটা মেয়ে, এটা সবাই জানে পূর্ণির সম্পর্কে, আমি ওকে পূর্ণি বলি। তো পূর্ণি, আমার বিশ্বাস যে ও কথাটা ভালো করে বুঝতে পেরেছে যে আসলে আমি কোন ব্যাখ্যাটা দিতে। মৌসুমী আপার কথাটা এই কারণে বলেছিলাম যে সম্পন্নওয়ালা ছবিতে আমার সাথে আপু কিন্তু কাজটা করেছিল, যেটা সত্যি কথা। প্রথমত আমি একটা সাদা ড্রেস পরেছিলাম, আপু বললো যে তুই সাদাটা পরিস না, তুই লাল পর, তো লাল পরেছি। সেকেন্ড টাইম আমি লাল পরেছি, একদম রেডি। তো খলিল ভাই, মেকআপ ম্যান খলিল ভাই, মাসুম বাবুল বলতেছে তুই এটা খোল, তুই নীল কালার পর, লেগেছিল। তো আমি কান্না করে দিয়েছিলাম। তো আমার ওখানে একটা গানও ছিল, ইভেন প্রাণের সাথে, টেলিভিশনের প্রাণের সাথে ওখানে আমার একটা কিন্তু গান আছে, আরেকটা গান আমার সলো ছিল। আমি আমেরিকা থেকে একটা চুল এনেছিলাম, এত সুন্দর পরীর মতো লাগছিল। মাসুম বাবুল ভাই পাহাড়ে গানটা করেছে, ওই গানটা পরে ওই ছবিতে পাইনি। এই যে দুঃখ কষ্টটা, তখন সবাই বলে কি, তখন বলতেছিল যে তুমি যদি চেঞ্জ না করো তাহলে ঢাকায় চলে যাও। আচ্ছা আচ্ছা, তা আমি একদম মেকআপ টেকআপ নষ্ট হয়ে গেছিলাম আমার কান্না টান্না করতে করতে। প্রতিটি এখন এই কথাটা যদি কেউ, মানে আমার অনেকের প্রশ্ন জেগেছিল, তখন জয়ও কিন্তু চেহারাটাকে কুচকে ফেলেছিল যে মহিলাটা বলে কি, মৌসুমী শাবনূর, কিন্তু না ওটা ওর মধ্যে ছিল। আমি এটা পরে আমি খেয়াল করেছি। আসলে যে যত সুন্দরী থাক, যাই থাকুক, কিন্তু সে কিন্তু ভুলে যায় একটা পর্যায়ে। দর্শককে আমি বলতে চাই, এটা ভুল বুঝবেন না, এটা সত্যি কথা ছিল। আচ্ছা, ফুলের মতো বোর, এর আগে ওই চাঁদ মুখে জানো পড়ে না গ্রহণ, কবুরি আপা আমাকে বারবার কাছে নিয়ে আসছিল, কাছে বসিয়েছিল, কাছে আমার ড্রেস দেখছিল। আপনি দেখবেন ওই ছবিতে কিন্তু একটু আছে তুষার ভাইয়ের সাথে, তারপরে কিন্তু আমি নেই। যে আমি যখন শুটিংটা শেষ করে আসলাম, মতিন ভাই বললো কালকে তোর আসতে হবে না। আমি বললাম কেন মতিন ভাই, এত কথা বলিস কেন, এত প্রশ্ন করিস কেন? আমার বোঝা হয়ে গিয়েছিল। তো তানভীর ভাই সত্যি কথা বলতে এই ধরনের অনেকগুলো কষ্ট আমার মধ্যে, অনেক 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 এগুলো বুঝাতে পারবো।